তো জানে না শক্তি দিয়ে তো সত্যকে ঢেকে রাখা যায় না। ওরা ধূর্ততা দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, কিন্তু যুক্তিটা কি দেখাচ্ছে? ওদের যুক্তি করার সক্ষমতা নাই, সেজন্য উঠেছে হাতের তলোয়ার। অর্থাৎ একটা বিশৃঙ্খলা বা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার যে মানসিকতা, সেটা উঠেছে বুদ্ধিবৃত্তির জায়গায়। ফলে এইরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে তারা, যে আজকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেছে দুইটা জাতীয় দৈনিককে। যে দৈনিকগুলো গত 15 বছরে বা বিগত বিভিন্ন শাসকদের সময় থেকে গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেছে। একটা সংবাদপত্র হিসাবে নানা দোষ ত্রুটি ছিল, আছে, বা বিভিন্ন সমালোচনা আছে, সেটা থাকাটাই স্বাভাবিক। সমালোচনা নেই এমন কোনো জাতীয় দৈনিক তো নেই, এমন কোনো মিডিয়া নেই। কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যেই পরিমাণ সংগঠকের ভূমিকা পালন করেছে গত 15 বছরে, যার কারণে এইখানকার সাংবাদিকদেরকে বিভিন্ন সময়ে মামলা, হামলা এবং হেনস্থার শিকার হতে হয়েছে। আপনারা দেখেছেন খুবই নিকট অতীতে যে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে প্রথম আলোর যে জ্যেষ্ঠ সাংবাদিক ছিল রোজিনা ইসলাম, তাকেও কারাবরণ করতে হয়েছে। আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাভারে স্মৃতিসৌধের যে একটা বাচ্চার একটা কথা যে নিয়ে যে রিপোর্ট করেছে, তার জন্য প্রথম আলো সাংবাদিককে কারাগারে নেওয়া হয়েছে। তার পূর্বেও কৃষি বিষয়ক যে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আঞ্চলিক রিপোর্ট করার পরিণতিতে প্রথম আলোর বিরুদ্ধে বরাবরই আওয়ামী শাসকরা এটাকে মানে কণ্ঠরোধ করার একটা চেষ্টা করেছে, তাকে নানাভাবে হেনস্থা করার, নিষ্পেষিত করার একটা চেষ্টা করেছে। কিন্তু প্রথম আলো তার কাজটা করে গেছে বাধা বিপত্তি সত্ত্বেও। আপনারা দেখেছেন যখন যাত্রাবাড়িতে হামলা হলো, প্রথম দফায় কারফিউ ছেড়ে শিথিল হলো, তারপরে প্রথম আলোর প্রথম পাতায় যে রিপোর্ট প্রকাশ হলো যে একটা বাচ্চা যাত্রাবাড়িতে ছাদে, যাকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, আর সেই গুলি এসে ওই শিশু গায়ে লেগেছে, মাথায় লেগেছে, এবং সে তার বাবার কোলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই দিন প্রথম আলোর প্রথম পাতায় এই নিউজগুলো পড়ে মানুষ আবেগ আপ্লুত হয়েছে। মানুষ ধিক্কার জানিয়েছে পুলিশের বর্বর শাসনের বিরুদ্ধে। মানুষ ধিক্কার জানিয়েছে আওয়ামী লীগের এই শক্তি প্রদর্শনের খেলাকে। আজকে যে সেই একইভাবে যখন একটা স্বৈরতান্ত্রিক শাসন যখন পরাহত হলো, তখন এসে দাঁড়ালো এখন প্রথম আলোয় বড় একটা সংকটের জায়গা হিসাবে তারা তাকে চিহ্নিত করার চেষ্টা করলো। এখন এই চিহ্নিতকারীরা কারা? এরা নিঃসন্দেহে দুষ্কৃতিকারী, কারণ দেশের বাস্তব পরিস্থিতিকে বাস্তবভাবে ব্যাখ্যা করে তাকে ক্রিয়া করার যে জায়গা, সেই অবস্থানে এই দুষ্কৃতিকারীরা নেই। এরা হচ্ছে নতুন নতুন ইস্যু স্রষ্টা, ইস্যু সৃষ্টি করবে, আর সেই ইস্যুর আড়ালে ঢেকে দিবে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, আর সেখানে প্রমোট করছে নানা মাত্রায় সরকার সমর্থিত লোকজন। অর্থাৎ এই সরকারে থাকা লোকজন, সেটা হোক ছাত্রদের মধ্য থেকে, হোক তাদের অনুগত কোনো পেশাজীবীদের থেকে, অথবা এই সরকারের সুবিধাভোগী যে অংশটা মনে করছে তার আগামী দিনের অন্যায্য কার্যক্রম, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর যারা করতে পারে, যারা একটা প্রতিরোধের দেয়াল তুলতে পারে, যারা হচ্ছে মানুষের সামনে এই মেসেজটা দিতে পারে যে এইটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, এদের কারণেই যেই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে বাংলাদেশের যে প্রশ্ন, সেই বাংলাদেশটা হারিয়ে যেতে পারে। এদের কারণে ৭১-এর চিহ্নিত যে রাজাকার আলবদর, তাদের যে নৃশংসতা এবং বর্বরতা, আবার তাদের পুনর্বাসনের চেষ্টা এবং তাদের যে প্রলাপ, যে বকুনি, সেগুলোকে যারা হচ্ছে মানুষের সামনে দিনের আলোর মতো স্পষ্ট করতে পারে, সেই পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার। ন্যূনতম অর্থে আমরা
নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ সংবাদের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করি যেই পত্রিকাগুলোর নিউজে, সেটা হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার। ফলে এই পত্রিকাকে যদি থামানো যায় তাহলে আরও বেশি অন্যায় করা যাবে, অন্যায়ের শক্তিটা আরও বেশি বাধাবিঘ্ন হবে। যারাই অন্যায়কে প্রতিরোধ করতে যাবে তাদেরকে হেনস্থা করা যাবে সেখানে, এবং সংখ্যালঘু নিপীড়ন থেকে শুরু করে যে প্রশ্নে প্রথম আলো এবং ডেইলি স্টার অন্য পত্রিকাগুলো থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদনের প্রশ্নে একটা যেই ধরনের তৎপরতা এই পত্রিকাগুলো বিগত দিনে দেখিয়েছে, সে তৎপরতাটাকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মানে সোচ্চার হয়েছে। এবং আমি মনে করি এই সোচ্চার হওয়ার ক্ষেত্রে যারা প্রমোট করছে তাদের একটা গুরুত্বপূর্ণ অংশ এই সরকার সংশ্লিষ্ট লোক। কারণ এই সরকার সংশ্লিষ্ট লোকের ইন্ধন ছাড়া এইভাবে প্রকাশ্যে কাওরান বাজার গিয়ে এরকম একটা পত্রিকা অফিস, এটা কোনো একটা পলিটিক্যাল পার্টির পত্রিকা হলেও তা মানা যেত, এটা তো সরাসরি একটা কোম্পানি পরিচালিত পত্রিকা, অর্থাৎ একটা যা ডেইলি নিউজ, যারা হচ্ছে একটা মালিকানা শাসিত পত্রিকা, যারা একটা কোম্পানি এই পত্রিকাটা প্রমোট করছে, এটা নিয়ে আমাদের এত মাথা করছে। কিন্তু একে তারা আজকে থ্রেট মনে করছে, কারণ ন্যূনতম অর্থে সাংবাদিকতার যে নৈতিকতা তাকে ধারণ করা এবং মানুষের সামনে তাকে দৃশ্যমান করা। ধরুন বাংলাদেশে আজকে 5টা পত্রিকা 5 রকম খবর দিয়েছে, আর প্রথম আলো যদি একটা ভিন্ন কথা বলে একই বিষয় নিয়ে, তখন কি হবে? মানুষের বিশ্বাস করবে কোন পত্রিকাটাকে, প্রথম আলোর লেখাটাকে। আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন, আপনি কোন পত্রিকার লেখাটাকে সঠিক মনে এবং নির্ভরযোগ্য মনে করবেন? আপনি নিশ্চয় প্রথম আলো করবেন, আর ইংরেজি হলে ডেইলি স্টারকে করবেন। ফলে এই পত্রিকাগুলোকে যদি থামিয়ে দেওয়া যায়, এদের যদি কণ্ঠরোধ করা যায়, এদেরকে যদি আরও বেশি ভয়ের সংস্কৃতির মধ্যে টেনে আনা যায়, তাহলে যেটা হবে, তাদের অন্যায়টাকে, তাদের অপতৎপরতাটাকে আরও বেশি তারা বিঘ্নহীনভাবে করতে পারবে। এটার সামনে আর কোনো বাধা থাকবে না। কারণ মানুষ তো যতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি অধিকাংশ নিউজ, যেমন যাত্রাবাড়ির এই খবর তো আমরা জানতাম না যতক্ষণ পর্যন্ত প্রথম আলো এটা খুঁজে বের করে না আনে। আমরা এভাবে অনেক তথ্যই তো জানতাম না। এই যে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি করোনাকালীন সময়ে, এই দুর্নীতির খবর তো আমরা জানতাম না যদি প্রথম আলো এটা খুঁজে বের করে নিয়ে না আসতো। আমরা জানতাম না বালিশকাণ্ডের ঘটনা যদি প্রথম আলো কিংবা ডেইলি স্টার এটা নিয়ে নিউজ করছে, সেই সংবাদটা প্রচার না করতো। ফলে ন্যূনতম অর্থে জনবান্ধব সংবাদ পরিবেশনকারী প্রতিষ্ঠান হিসাবে যে পত্রিকাগুলো ভূমিকা রাখছে, সেই পত্রিকাগুলোর বিরুদ্ধেই আজকে তারা খড়গহস্ত হয়েছে। ফলে এই শক্তিটার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন আছে। সেটা যেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, তেমনি শক্তি সামর্থ্য নিয়েও, যে অন্যায়ের শক্তিটা দুর্বল, নীতির শক্তিটা শক্তিশালী, অন্যায়ের শক্তিটা ভীরু, নীতি নৈতিকতার শক্তিশালীটা সাহসী, অন্যায়ের শক্তিটা অন্ধকার, নীতি নৈতিকতার শক্তিটা দ্বীপ্রহর। ফলে সেই সাহস নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা একত্রিত হলে, রবীন্দ্রনাথের ভাষায়, মুহূর্ত দিল্লা শির একত্রে দাঁড়াও দেখি সবে, যার ভয়ে ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই দাঁড়াইবে তুমি তখনই সে পালাইবে দেহে। তাদেরকে দেহে পালানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধিভিত্তিক লড়াই হবে, বুদ্ধিভিত্তিকতা দিয়ে সত্যকে মোকাবেলা করতে হবে, সত্য দিয়ে, মিথ্যা দিয়ে নয়, শক্তি দিয়ে তো নয়। ফলে যারা এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার এই বন্ধের জন্য মরিয়া হয়ে নানা জিয়াফত নামক কর্মসূচি দিয়ে তাদেরকে দালাল বানানোর একটা ফায়তারা করছে, তারা নিঃসন্দেহে দেশের বিরুদ্ধে এবং হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতার মুখে একটা ভয়ঙ্কর রকম বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা অন্যায়টাকে চাপিয়ে দিচ্ছে। প্রথম আলো যদি আজকে ভুল নিউজ করে, মিথ্যে কথা বলে, গুজব ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে লড়াইটা হবে বুদ্ধিভিত্তিক। বুদ্ধিভিত্তিক লড়াইটা হবে, তাকে প্রতিরোধ করে, জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, তার সামনে নামাজের ব্যবস্থা করে তাকে তো প্রতিরোধ করা যাবে না। বরঞ্চ
যেটা করা যায়, কিছু উন্নাসিক মানুষের উন্নাসিকতাটাকে স্পষ্ট হয় এবং তাকে প্রমোট করে এই সরকার, তার সংশ্লিষ্ট লোকজন, যাদের ইন্ধনে, যাদের যাদের ভূমিকায় এই কাজগুলো হচ্ছে। বিগত দিনও আমরা দেখেছি ডেইলি স্টারের সামনে যখন শুক্রবারে নামাজ পড়লো, যদিও জুমার নামাজ পড়া যায় না, তাও পড়েছে, কিন্তু আমাদের প্রচার যে আমাদের যে কি বলে প্রচার উপদেষ্টা যিনি আর কি, অর্থাৎ তথ্য প্রযুক্তি উপদেষ্টা যিনি, তাকে আমরা কোনো কথা বলতে শুনিনি, তাকে প্রতিবাদ জানাতে আমরা শুনিনি। তাহলে এই সরকার কিংবা এই সরকার সংশ্লিষ্ট মানুষের সমর্থন ছাড়া তো এই দুঃসাহস হওয়ার কথা নয়। ফলে সরকারকেও তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। একইভাবে যারাই দুষ্কৃতকারী তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং সচেতন মানুষকে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলে প্রথম আলো এবং ডেইলি স্টার যাতে আরও বেশি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে, সেই অভয়টা তাদেরকে দিতে হবে। তাই আমরা আসছি আগামী শুক্রবার 3টায় কাউরান বাজারে। আপনারাও আমাদের সাথে যুক্ত হন। এই অন্যায়কে আমরা তাড়িয়ে দিয়ে নীতি নৈতিকতার শক্তিটাকে জাগ্রত করার জন্য আমরা আরেকটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য হাত রেখে দাঁড়াবো। আপনারা যারা আমাকে দেখছেন, আমি আশা করছি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।